নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমার সাহিত্য সভার প্রধান অতিথি হলেন শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 1896 খ্রিস্টাব্দে মিথিলার পাণ্ডুলে জন্মগ্রহণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তারা আদি নিবাস চাতরা, জেলা হুগলি। দ্বারবঙ্গ রাজ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলিকাতা রিপন কলেজে আইএ পড়েন। পাটনা থেকে বিএ পাশ করেন। তিনি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক, মহারাজের প্রাইভেট সেক্রেটারি, প্রেস সুপারিনটেন্ডেন্ট। পাটনার মহারাজের ইন্ডিয়ান নেশন পত্রিকার পরিচালক ছিলেন। তার গল্প কুইন অ্যান আজ আমি আপনাদের পড়ে শোনাব। শুরু হচ্ছে গল্প কুইন অ্যান। জেলা ম্যাজিস্ট্রেট উডবার্ন সাহেব কর্ম হইতে অবসর গ্রহণ করিয়া তিনি বিলাত যাইতেছেন। আসবাবপত্র সব বিক্রয় হইয়া গিয়াছে। 2টা কুকুর সঙ্গে যাইবে, গোটা 4 বিলি হইয়া গিয়াছে। বাকি আছে একটি ঘুড়ি। সাহেব ওটাকে প্রথম হইতেই ওয়েলার জাতীয় বলিয়া পরিচয় দিয়া বড় ভুল করিয়া বসিয়া আছেন। প্রবল খিলাফত আন্দোলনের যুগ। যাহাদের কিনিবার ক্ষমতা আছে বলিতেছে আরেবিয়ান জাতের হইলে কেনা চাইতো। 2-1 জন নন খিলাফতিস্ট রাজি হইয়াছে, কিন্তু দর উঠিতেছে না। তাহা ছাড়া সাহেবের কানে উঠিয়াছে ইহারা নিজেরা ব্যবহার করিবে না। তিনি যাত্রা করিলেই জাত ভাড়াইয়া ঘুড়িটাকে প্রাচ্য করিয়া লইবে, তাহার পর চড়া দামে ছাড়িয়া দিবে। এদিকে সময় আর মাত্র দিন 15-16। মীমাংসা একটা হওয়া চাই, অথচ সাহেবের ইচ্ছা নয় যে ঘুড়িটা যাহার তাহার হাতে পড়িয়া কষ্ট পাক। একাদিক্রমে 10টা বৎসর একসঙ্গে আদর যত্নে কাটাইল। কি যে করিবেন ব্যাকুলভাবে চিন্তা করিতে করিতে হঠাৎ রায় সাহেবের কথা মনে পড়িয়া গেল। রায় সাহেব ননীগোপাল চক্রবর্তী, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট। তাহার হাতে দেওয়া খেতাব লোকটা খাতির রাখিলেও রাখিতে পারে। সাহেব ভাবিলেন দেখাই যাক না ভেজে কিনা, ঘুড়িটা তাহা হইলে সুখে থাকে। রায় সাহেবকে সেলাম পাঠানো হইল। উপস্থিত হইলে অবান্তর নানা রকম কথার পর আসল কথাটা পারিলেন। দেখা গেল ভিজিয়া থাকাটাই রায় সাহেবদের স্বাভাবিক অবস্থা। বেশি সিঞ্চিত করিতে হইল না। সাহেব যে অন্যের হাতে প্রিয় ঘুড়িটাকে বিশ্বাস করিয়া দিতে চান না, আর এতগুলো হোমরা চোমরাদের মধ্যে তিনি যে সাহেবের বিশ্বাসভাজন বলিয়া মনোনীত হইয়াছেন, ইহার জন্য ধন্যবাদ জ্ঞাপন করিলেন। সাহেবের যখন সেই রকমই অভিরুচি, তখন তিনি উপহার হিসেবে সেটিকে লইতে রাজি আছেন, গৌরবের সহিত রাজি আছেন। তবে দাম হিসাবে নয়, শুধু বিলাতে গিয়া যাহাতে ওই রকমই আর একটি ঘুড়ি অবিলম্বে কিনিয়া লন, সেজন্য অল্প স্বল্প করিয়া অন্তত পক্ষে 1000 খানেক টাকাও অনুগ্রহ করিয়া গ্রহণ করিতে হইবে। রায় সাহেব উচিত বিনয়ের সঙ্গে একটু তর্ক করিতে ছাড়িলেন না। তা যদি না করেন সাহেব, তো হুজুরের দান দেখে অধীন না হয় সর্বদা হুজুরকে স্মরণ করবে, কিন্তু অধীনকে মনে করবার হুজুরের কাছে থাকবে কি না, সে হবে না। উঠিবার সময় রায় সাহেবও আসল কথাটা পারিলেন। বার্থডে অনার্সের সময়টা আসছে। হুজুর যাচ্ছেন। আশেপাশেই বছরের মধ্যে 5-6টা রায় সাহেব হয়ে গেল। ছ্যাকরা গাড়ির মতো বেড়ে যাচ্ছে, ওতে আর মান থাকে না। লোকে গালাগাল দেওয়ার জন্য আজকাল কথাটা ব্যবহার করছে। সাহেব কথা আগন্তুক ম্যাজিস্ট্রেটের নিকট ফর্দ দিবার সময় তাহার কথা
বিশেষ করিয়া বলিয়া দিবেন। উঠিবার সময় করমর্দন করিয়া বলিলেন, আমার একটা মস্ত বড় সান্ত্বনা রইল যে ঘুড়িটা একজন সমজদার আর হুঁশিয়ার ঘোড়সাওয়ারের হাতে পড়ল। শুনলাম এই তল্লাটে নাকি বিষয়ে আপনার সমকক্ষ আর নেই কেউ। রায় সাহেব নিজের প্রশংসায় লজ্জিত হইয়া বলিলেন, না তেমন কিছু নয়, তবে ঘোড়া জিনিসটা ছোটবেলা থেকে চড়ার অভ্যাস আছে, এই যা। কথাটা সম্পূর্ণ মিথ্যা নয়, তবে 15 আনা বাড়াইয়া বলা। বয়স যখন 14 কি 15 হইবে, রায় সাহেব ফটো তুলিবার জন্য শখ করিয়া একবার একটা টাট্টুতে চড়িয়াছিলেন। একটা মারাঠি ব্যবসাদার বিক্রয় করিতে আনিয়াছিল। চড়ার পর মুহূর্ত হইতেই ঘোড়াটা বন বন করিয়া অল্প পরিসরের মধ্যে একরকম ঘুরিতে আরম্ভ করিয়া দেয় যে প্রায় আধ ঘণ্টা পর্যন্ত ঘাড়ের চুল আঁকড়াইয়া পড়িয়া থাকিতে হইয়াছিল। সবে নূতন পইতে হইয়াছে। গায়ত্রীর ওপর খুব বিশ্বাস। এক হাতে ভূর্বস্বা আর এক হাতে ঘোড়ার ঘাড়ের রোমরাশি। পরে জানা গেল সেটি সার্কাসের ঘোড়া। সেই যে কেমন একটা আতঙ্ক ঢুকিয়া গেল রায় সাহেবের মনে, সেই হইতে ও জানোয়ারটি সম্বন্ধে চাণক্যের উপদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করিয়া আসিয়াছেন। সার্কাসের ঘোড়া বা বাহিরের ঘোড়া বাছেন না, ভাবেন রেশের ঘোড়া হইলেই কি বিপদ কম হইত নাকি? সে বরং আরও বড় করিয়া চক্কর মারিত। কিন্তু রায় সাহেবের মোহ, উপায় কি? তাহা ছাড়া আরও একটু কথা আছে। নিশ্চিন্ত জীবনের সবচেয়ে যাহা বড় চিন্তা, কিছুদিন হইতে তিনি তদ্বারা নির্মমভাবে আক্রান্ত। পরিবর্ধমান ভুঁড়ি তাহাকে হিমশিম খাওয়াইয়া ছাড়িতেছে। ডাক্তারেরা বলিয়াছিলেন এর দাওয়াই বেড়ানো, সেটা উত্তরোত্তর অসম্ভব হইয়া উঠিতেছে। ওদিকে ওরা রব তুলিয়াছিল, তাহা হইলে ঘোড়ায় চড়ুন। বিশ্রী রকম গরম পড়িয়া কষ্ট বাড়িয়াছে। দমনা হইয়া কয়েকদিন হইতেই ভাবিতেছিলেন মন্দ কি, একটা তেমন শান্তশিষ্ট প্রভুভক্ত বিশ্বাসপরায়ণ বাধ্য ভব্য সভ্য নিরীহ বেচারি গোছের ঘোড়া যদি পাওয়া যাইত। এই সময়টায় ম্যাজিস্ট্রেট সাহেব তলব করিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব যেদিন চলিয়া গেলেন, সেদিন বৈকালে সাহেবের সহিস আমির হোসেন ঘড়িটাকে আনিয়া হাজির করিল। একটা দেখিবার জিনিস বটে। দীর্ঘ নিটল শরীর, উন্নত বর্তুল গ্রীবা, বিশাল চক্ষু দুইটি প্রাণের দীপ্তিতে ভরা। এক মুহূর্তে সুস্থির নয়, চনমন চনমন করিতেছে। খুরের আওয়াজে আর সাজের মশমশানিতে জায়গাটা যেন জাগিয়া উঠিল। আমির হোসেন জানাইল ঘড়ির নাম কুইন অ্যান। পারিষদেরা বলিল, হ্যাঁ, হুজুরের যোগ্যে ঘুড়ি বটে। গা তো নয়, কাঁচ, মাছে বসলে পিছলে পড়বে। অতি মসৃণ গাটার দিকে চাহিয়া রায় সাহেব শুষ্ক কণ্ঠে বলিলেন, তবে আমি তাড়াতাড়ি ওকে কিছু বলছি না। খাক দাক জিরুক কদিন। ঘোড়ার নিয়ম হচ্ছে মাঝে মাঝে বেশ দিন কতক বসিয়ে রাখা। যাহারা ঘোড়ার সম্বন্ধে কিছু বোঝেন তাহাদের বোধহয় বলিয়া দিতে হইবে না, ঘোড়ার নিয়ম ঠিক বিপরীত। অভিজ্ঞ আমির হোসেন রায় সাহেবের ভুলটা শুধরাইয়া দিতে যাইতেছিল, পারিষদ দিকের একজনের চোখ টিপুনিতে থামিয়া গেল। রায় সাহেব বিচক্ষণের মতো একটু চিন্তিতভাবে বলিলেন, আচ্ছা, ঘোড়া এত মোটা হওয়া কি ভালো? কোনোখানে একটু টোল নেই, তোমরা কি বলো হে? দুই একজন ব্যাপারটা বুঝিল। মাছি পিছলানোর কথাটা রায় সাহেবকে ভরকাইয়া দিয়াছে। বলিল, আগে ঘোড়া যদি একটু রোগাসোগা না হলো তো কি হলো? যদি নিজের মাংস বইতেই হয়রান হয় তো সওয়ারি বইবে কখন?
একজন বলিল, আর তাহলে তো ঘোড়ায় না চড়ে লোকে গোল বালিশেই চড়তে পারত হুজুর। সাহেব বলিলেন, দৌড়ায় কেমন আমির হোসেন? মানে ইয়ে তো বেশ। আমির হোসেন গর্বের গাঢ় স্বরে বলিল, তীরের মতো হুজুর, একটু রাশ আলগা দিয়ে একটুখানি ইশারা, বাস, আর দেখতে হবে না। রায় সাহেব বিবর্ণ মুখে বলিলেন, আমিও তাই চাই। ভালো কথা, থামাবার ইশারাটা কি? ওর নাম কি? সব ঘোড়া আবার একই ইশারাতে থামে নাকি না? আমি ছোটবেলায় যে ঘোড়াটায় চড়তাম, থামানো এক হ্যাঙ্গাম হুজুর। একবার দেখেছি রাশ টেনে প্রায় শুয়ে পড়তে হয়েছে সাহেবকে, তবে থেমেছে। ঘড়িটা ছটফট করিতেছিল। পিঠে দুইটা সাবাসির চাপড় কষিয়া আমির হোসেন বলিল, তবে আর বলছি কি, হুজুরের যুগি ঘুরিয়ে একেবারে। তবে একটা বড় দোষ আছে। রায় সাহেব তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, কি কি দোষ? আগ্রহটা চাপিবার চেষ্টা করিলেন, কিন্তু বেশ বোঝা গেল অশ্বিনীর গুণের তালিকায় ভিতরে ভিতরে উদ্বিগ্ন হইয়া দোষের আশায় অনেকটা আশ্বস্ত হইয়া উঠিয়াছেন। আমির হোসেন বলিল, এক সময় কি দোষ হয়, কোনো মতেই চাল ধরে না। তখন চাল ধরে না মানে কি? দৌড়তে চায় না? দৌড়ুনো দূরের কথা, বিলকুল নড়তে চায় না। এ ঝোঁক একবার 2-3 দিন পর্যন্ত থেকে যায়। সাহেব কত ডাক্তার দেখালেন, কত। নড়তে চায় না মানে কি? অনেক ঘোড়া চলবে না, কিন্তু একই জায়গায় ঘুরপাক খাবে, অন্তত সেটুকু নিশ্চয়ই চলে তো? আগে না, 4টি নাল পুঁতে ঠায় দাঁড়িয়ে থাকবে। হাজার মারুন, পিটুন, লোভ দেখান, কিছুতেই কিছু হয় না। রায় সাহেবের মুখে এতক্ষণে হাসি দেখা দিল। অত্যন্ত কৌতুক বোধ করিতেছেন যেন। ভাবটা এরকম করিয়া বলিলেন, আচ্ছা তো, পা পুঁতে দাঁড়িয়ে থাকবে, নড়বে না? বেশ, এমনই আপাতত তুমি ফেরি দাওগে রোজ। তবে এই রকম একগুঁয়েমি ধরলে আমায় খবর দিও, শায়েস্তা করে দেব। আমির হোসেন সেলাম করিয়া চলিয়া যাইতেছিল। ডাকিয়া বলিলেন, হ্যাঁ, আর দেখো আমির হোসেন, ফেরি করবার সময় তুমি আর ওকে দৌড় করিও না। আপাতত দৌড়ের অভ্যাসটা যাক। আমি ওই পা পুঁতে দাঁড়ানো থেকে আস্তে আস্তে চলতে আরম্ভ করা, তারপর একটু একটু কায়দা মাফিক দৌড়নো, তারপর আরও জোরে, এই করে একেবারে গোড়া থেকে তৈরি করব। 1 বছরের বেশি লাগবে না। আমির হোসেন বিস্ময়াভিভূত হইয়া কি বলিতে যাইতেছিল, একজন পারিষদের ইশারায় আর একটা সেলাম করিয়া যে আজ্ঞে হুজুর বলিয়া চলিয়া গেল। ঘড়িটা নতুন আস্তাবলে প্রবেশ করিয়া 3-4 দিন বেজায় মন মরা হইয়া রহিল। আমির হোসেন ঘুড়ি সহিত এত্তালা করিল, সাহেবকে দেখতে না পেয়ে কিছু খাচ্ছে টাচ্ছে না হুজুর, 3 দিনেই যেন গলে গেল। রায় সাহেব বলিলেন, জোর করে খাওয়ানোর দরকার নেই, ওদের সয় না। একটু থামিয়া কহিলেন, মেহনত করাচ্ছ তো? আগে এত কাহিলের ওপরে। পারিষদের একজনের চোখ টিপুনিতে আমির হোসেনের কথাটা আর শেষ হইল না। একটু থামিয়া বলিল, আজ বিকালে একবার বের করেছিলাম, দেখলাম নড়তে নারাজ। ভাবলাম যাক, 2 দিন আর ফেরি দেব না, হুজুরেরও মানা আছে। রায় সাহেব উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিলেন, হা 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 হা, বলিলেন, ওই তো আমির হোসেন, ঘোড়ার মেজাজ বুঝতে তোমার এখনো দেরি আছে। এই তো মেহনত নেবার সময়। ঘোড়ার জেদ বাড়তে দিয়েছ কি বিগড়েছে? ঘোড়ার রেয়তের। ও কাজের কথা নয়, সকালে একবার নিয়ে এসো। বাচ্চাদন বুঝুন কার পাল্লায় পড়েছেন। হ্যাঁ, ভালো কথা,
তা বলে যেন খাওয়াতে জেদ ভাঙতে চেও না। পিঠে সইবে বলে যে পেটেও সইবে তা ভেবো না। বলিয়া রসিকতায় আবার হাসিয়া উঠিলেন। সকলে যোগ দিল। ঘড়িটা মাথা নিচু করিয়া ডান খুঁড় দিয়া রাস্তা চাচিতেছিল। ঘাড় ফিরাইয়া দেখিয়া নাক কাঁপাইয়া একটা আওয়াজ করিল। কি ভাবিল অথবা কিছু ভাবিল কিনা সেই জানে। রাত্রে দেখা গেল তাহার অগ্নিমান্দটা হঠাৎ তিরোহিত হইয়া গিয়াছে। 4 দিনের না হোক 2 দিনের আহার সে দিব্য পুষাইয়া লইল এবং বেশ ফুর্তির সহিত অঙ্গচালনা করিতে লাগিল। মোটের ওপর বেশ বোঝা গেল অস্থির করিয়া ফেলিয়াছে যে যাওয়া আসা মিলন বিরহ পৃথিবীতে চিরকালই চলিতেছে। উহার জন্য শোকে ঘাস জল ছাড়িয়া দিলে শুধু তাহাতে আত্মনির্যাতনই সার হয় এবং বোধ করি এও ভাবিল যে তাহাতে শুধু দুশ্মনের মুখেই হাসি ফুটে মাত্র। কি লিখছ? মাথা পর্যন্ত যত রকম ঘোড়ায় চড়িবার সাজগোজ শরীরকে ভারাক্রান্ত এবং জবরজং করিবার জন্য সৃষ্টি হইয়াছে সে সমস্তই কয়েকদিন পূর্বে কেনা হইয়া গিয়াছে। সকালে উঠিয়া রায় সাহেব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া সযত্নে গোলমাল করিয়া সবগুলি পরিধান করিলেন। আজ অশ্বপৃষ্ঠে তাহার ফটো লওয়া হইবে। বহু দিনের স্বাদ সব ঠিক হইয়া গিয়াছে। একখানা টাঙানো থাকিবে বারান্দায়, একখানা বৈঠকখানায়, একখানা শোবার ঘরে। প্রত্যেক পারিষদ একখানা করিয়া দস্তখত করা ছবি পাইবে। খান 15 আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করিয়া দেয়া হইবে। শহর হইতে ফটোগ্রাফার আসিয়াছে, সাড়ম্বরে ক্যামেরা ঠিকঠাক করিতেছে। রায় সাহেবের মনটি খুব প্রসন্ন। ঘোড়ায় চড়াও হইবে, ফটো লওয়াও হইবে, আর এদিকে ঘোড়া 1 পা নড়িবেও না। চক্কর দেওয়া তো দূরের কথা। পারিষদেরা সব হাজির। হাসি ঠাট্টা ঘোড়া দুরস্ত করার গল্প চলিতেছে। রায় সাহেব বারান্দায় বাহির হইয়া আসিয়া প্রকাণ্ড আয়নার সামনে দাঁড়াইয়া মাথার পাগড়িটাতে সাধ্য মতো রাজপতি ঢং ফুটাইবার চেষ্টা করিতেছেন। এমন সময় আরশিতে ঘুড়ির ছায়া পড়িল। রায় সাহেব ঘুরিয়া প্রশ্ন করিলেন, এ কার ঘোড়া আমির হোসেন? আমির হোসেন ঝুঁকিয়া একটি সেলাম করিয়া সহাস্য বদনে কহিল, হুজুরেরই কুইনেন। রাত থেকে খেয়ে দিয়ে চাঙ্গা হয়ে উঠেছে, চেনা যাবে কমনে থেকে। শুধু একটিবার কয়েছিলাম, দেখিস মালিক প্রথম সওয়ারি হবেন। ইউ নটি গেরেল। শেষের ইংরেজিটুকু ঘুড়ির উদ্দেশ্যে। সে শরীর দুলাইয়া দুলাইয়া অতিরিক্ত নাচ লাগাইয়া দিয়াছিল এবং মাঝে মাঝে আমির হোসেনের হস্তধৃত লাগামে একটা উৎকট ঝাঁকুনি দিয়া নিজের অসহিষ্ণুতা জ্ঞাপন করিতেছিল। দাবরানি খাইয়া রায় সাহেবের পোশাকের উপর চক্ষু 2টা ন্যস্ত করিয়া আনন্দধ্বনি সহকারে মুখটা ঘুরাইয়া লইল। আমির হোসেন বাঁ হাতটা তাহার ঘাড়ের উপর বোলাইয়া বলিল, সবুর, মালিক আসছেন, লেকিন সচ্চা চাল দেখানো চাই। হাঁ। রায় সাহেবের মুখটা শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে। কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, বেশ বেশ ভালো কথা। অনন্ত, কাল বলছিলে না একবার চড়বে? না হয় ঘুরে এসো না, দেবো ব্রিচেসটা খুলে। মানে কথা হচ্ছে আমার পাল্লায় পড়লে এমন ঢিট করে ছাড়বো যে খানিকক্ষণ ওর আর পদার্থ থাকবে না, চোরে সুখ পাবে না, নিয়ে যাবে। অনন্ত নামক পারিষদ তাড়াতাড়ি একটু হাত জোর করিয়া বলিল, আগে না হুজুর, ওরে বাবা, কালকে নিয়েছিল বলেই বলেছিলাম চড়ব,
নেহাত পা পুঁতে দাঁড়িয়ে থাকবে বললে কি না? রায় সাহেব একবার অপর সকলের উপরে চোখ দুইটা বুলাইয়া আনিলেন। কেহ চোখ নামাইয়া লইল, কেহ টুপ করিয়া দরজার আড়ালে সরিয়া গিয়া চোখে চোখ ফেলিতে দিল না। কে একজন একেবারে সামনাসামনি ছিল, ভীতভাবে হাসিয়া বলিল, হুজুরকে বঞ্চিত করে কেউ কি আগে চড়তে রাজি হবে? হোক কলিযুগ, তবু। উপায়ন্ত না দেখিয়া রায় সাহেব আরশির সামনে সরিয়া আসিয়া আবার পাগড়িটা খুলিয়া সযত্নে এবং সবিলম্বে চাপিয়া চাপিয়া বাঁধিতে লাগিলেন। আশা যদি ইতিমধ্যে কিছু একটা হইয়া গিয়া তিনি এই যাত্রা রক্ষা পান। ভূমিকম্প কি অগ্নিকাণ্ড কি অপঘাত, যা হোক একটা কিছু, মানটা যাহাতে কোনো রকমে বাঁচিয়া যায়। কিন্তু পাগড়ি বাঁধা পর্যন্ত যথেষ্ট সময় থাকিতেও সেসব কিছুই হইল না। যদিও ইহাতেও কোনো সন্দেহ রইল না যে সাধের বিপদটি খুবই আসন্ন, তাহার ঘোড়ায় চড়ার জন্য অপেক্ষা করিতেছে মাত্র। দায়ে পড়া বীরত্বের সহিত অগ্রসর হইলেন। নরম আলগা শরীরের মাংস পাতলা করিয়া মাখা ময়দার মতো পোশাকের ঘাঁচে ঘাঁচে ভরিয়া যাইতে লাগিল। প্রথমত ঘোড়ায় চড়াই একটা সমস্যা। যে পারিষদরি কলিযুগ হইলেও রায় সাহেবকে বঞ্চিত করিতে চায় নাই অশ্বারোহণের আনন্দ ও গৌরব হইতে, সে সামনে আসিয়া বলিল, আপনি তা বলি যেন লাফিয়ে চড়তে যাবেন না হুজুর। এই সেদিন অমন বাতে ভুগলেন। তার চেয়ে আমির হোসেন, তুমি এই বারান্দার পাশটাতে এনে দাঁড় করাও, টুপ করে উঠে পড়ুন। রায় সাহেব সামান্য একটু ল্যাংচানোভাবে চলিতে চলিতে বলিলেন, তবে হ্যাঁ তাই আনো, হ্যাঁ ব্যথাটা যেন একটু আউড়েছে বটে। ঘড়িটাকে বারান্দার পাশে আনিয়া দাঁড় করানো হইল। সে পিঠটা একটু সংকুচিত করিয়া সংশয়ান্বিত দৃষ্টিতে ঘাড় বাঁকাইয়া চাহিয়া রহিল। চড়িতে যা দেরি। ঘড়িটার সঙ্গে সঙ্গে তরতর করিয়া প্রাণ লইয়া পালানো গোছেক করিয়া খানিকটা ছুটিয়া গেল। আমির হোসেনের হাতেই লাগামটা ছিল, অতি কষ্টে রুখিয়া ফেলিল। গায়ে পিঠে হাত বুলাইয়া আশ্বস্ত করিবার চেষ্টা করিতে লাগিল। বলিল, ঠান্ডা রহ বেটি, ভয় নেই। রায় সাহেব উঠিয়াই দুই হাতে কুইন অ্যানের ঘাড় জড়াইয়া শুইয়া পড়িলেন। সেই অবস্থাতেই প্রশ্ন করিলেন, ফটো তোলা হচ্ছে না তো? ফটোগ্রাফার বলিল, তুলিনি এখনো। আপনি যে একটু স্টেডি হয়ে বসবেন, আমি সঙ্গে সঙ্গে এক্সপোজার দেব, সেই জন্য অপেক্ষা করে আছি। রায় সাহেব মাথাটা তুলিতে যাইতেছিলেন, কিন্তু কুইন অ্যান হঠাৎ সামনের পা মুড়িয়া পিছনের পায়ে দাঁড়াইয়া উঠিতে আবার মাথাটা গুজরাইয়া পড়িলেন এবং ওরই মধ্যে নির্ভুল হিসাব করিয়া বলিলেন, আপনি তাহলে কাল আসবেন, খবর দেব। আমির হোসেন, কাছে আছো তো? এই যে রয়েছে হুজুর, লাগামটা দেবো? না না, ধরে থাকো, লাগাম চাইছি না, জিজ্ঞাসা করছিলাম। হই আবার উঠলো, টেনে নামাও আমির হোসেন, বসে পড়ো ভুঁয়ে, বসে পড়ো, শিবু বেয়ারাকে ডেকে নাও, ভারী আছে। আমির হোসেন টানিয়া ঝুঁকিয়া পড়িতেই কুইন অ্যান সামনের পায়ে ভর দিয়া পিছনে লাফাইয়া উঠিল। রায় সাহেব ঘাড়ের দিকে খানিকটা পিছলাইয়া গিয়া আর্তস্বরে বলিলেন, তোমরা কেউ ল্যাজ চেপে ধরো, কিছু বলবে না, খুব ঠান্ডা। আমির হোসেন তাড়াতাড়ি সাবধান করিয়া দিল, না না, ল্যাজে হাত দিলে আজও বরদাস্ত করবে না। একে মন ভালো নেই, মোটেই একটু ফুর্তি জমে আসছে। রায় সাহেব শুষ্ক কণ্ঠে বলিলেন, তাহলে এ যে একবার সামনে উঠছে একবার পেছনে উঠছে, এ কোন দেশি ফুর্তি আমির হোসেন? বাবরে, যেন কাপড় কাচা করছে। সাহেব পিঠে হাত ঠুকে বলতেন, ডার্লিং, প্রিটি ডিয়ার,
তাই বলুন না হুজুর। পারিষদদের মধ্যে একজন বলিল, ডার্লিং তো মেমকে বলে সাহেবরা, সে কথা উনি ঘুড়িকে কেমন করে? আওয়াজ পাইয়া রায় সাহেব ক্রুদ্ধভাবে বলিলেন, তোমরা বুঝি সব তামাশা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? মেম সাহেবকে বলে কেন? একে বললে কি অন্যায়টা হয়? ডার্লিং ডার্লিং ডার্লিং, তুমি সঙ্গে সঙ্গে এইদিকে হাতটা ঘুরিয়ে ঠুকতে থাকো আমির হোসেন, যেন মনে করে আমি ঠুকছি, মানে সাহেব ঠুকছে। আর কি বলতেন সাহেব? প্রিটি ডিয়ার বলুন হুজুর। প্রিটি ডিয়ার, ওই রে, লাগাম ধরে কষে থাকো। প্রিটি ডিয়ার বলুন নটি গেরেল। দেখো দেখো, অন্য মনস্ক হয়েও না, না ওটা আর বলে কাজ নেই, বড্ড যেন বোঝে। গুড গার্ল বলতেন কি সাহেব? বললে বুঝতে পারবে। জাদুমণি, সোনামণি, এই রকম কতগুলো বাংলা শেখাও এবার আমির হোসেন, যেমন শুনতে মিষ্টি তেমনই। হ্যাঁ, ধরো 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 আমির হোসেন, আমি ভাবছি নেমে আবার ভালো করে উঠবো, বেদখল করে ফেলেছে একেবারে। বারান্দার কাছে আরেকবার নিয়ে যেতে পারো? যাচ্ছি হুজুর, তবেই সাহেব বারান্দার ওপর পা তুলে রুটি খেতে শিখিয়েছিলেন, তাই ভাবছি যদি হঠাৎ মনে পড়ে যায়। আপনি এখন পিঠে রয়েছেন। না না, তবে কাজ নেই, আর একটু দূরে সরিয়ে নাও বরং। বারান্দা থেকে কতটা দূরে আছে আমির হোসেন? দূরে গিয়েই বরং ভালো করে দাঁড় করাও, নেমে পড়ি। আমির হোসেন আর একটা ঝোঁক সামলাইয়া বলিল, নামতে গেলেই বাগড়া দেবে। মনটা ভালো আছে কি না, একটু নাচতে কুঁদতে চায়, খালি জিন পছন্দ করবে না এখন। ভালো ওয়েলার হুজুর, ওদের রেওয়াজেই। রায় সাহেব নিরাশভাবে বলিলেন, সর্বনাশ, তাহলে নামতেও বাগড়া দেবে? পিঠে রেখেই বা কি ভালো ব্যবহারটা করছে, এই কি ফ্যাসাদে পড়া গেল। কুইনহাইন একবার সামনে একবার পিছনে পা তুলিয়া নিজের শরীরটাকে নানাভাবে দুলাইয়া দুলাইয়া যেন আমির হোসেনের কথাটার সমর্থন করিল। তাহার পর চিহি করিয়া একটা সুদীর্ঘ হেসাধ্বনি করিয়া উঠিল। গলাটা বেশ ভালো রকম করিয়া ধরিয়া রায় সাহেব প্রশ্ন করিলেন, ডাকলে কেন ওরকম করে আমির হোসেন? বারান্দায় টেবিলের ওপর আমার প্লেটে পাউরুটি পড়ে আছে, শিগগির সরিয়ে নিতে বলো তো। না হুজুর, ডাকার পরে কুইন শান্ত হয়ে যায়, ওর একটা লুটিস হচ্ছে। রায় সাহেব তদবস্থ হইয়াই একটু পড়িয়া রহিলেন, পরে অতি সাবধানে মাথাটা সামান্য তুলিয়া জিজ্ঞাসা করিলেন, ঠিক বলছো তো? দেখো। হ্যাঁ হুজুর, প্রায় তো এই রকম। তাড়াতাড়ি আবার শুইয়া পড়িয়া সাহেব প্রশ্ন করিলেন, প্রায় মানে? না হুজুর, আর ভয় নেই, সিধে হয়ে বসুন। ভয় কথাটা বোধ হয় পৌরুষে বড় বেশি ঘা দিল, তাহা ছাড়া ঘুড়িটাও সত্যই আর নড়াচড়া করিতেছে না। রায় সাহেব সতর্কভাবে এবং আমির হোসেনকে খুব সতর্ক করিতে করিতে সিধা হইয়া বসিলেন। আমির হোসেন লাগামটা দিতে যাইতেছিল, তাড়াতাড়ি বলিলেন, না না, আগে তুমি এক হাতে ওর ঘাড়ের চুলটা ধরো কষে, আর দেখো ঘাড়ের চুল বেশি ছোট করে ছেঁটে কাজ নেই, বড় চুলেই ঘুড়িকে মানায় ভালো। পারিষদরা আবার আগাইয়া আসিয়াছিল। অনন্ত বলিল, আগে তা তো মানাবেই, ঘুড়ি হলো মেয়ে ঘোড়া কিনা। রায় সাহেব ঘুড়ির কানের মাঝখানে দৃষ্টি স্থির করিয়া বসিয়াছিলেন। মুখ না ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, কে? অনন্ত? অনন্ত আরও আগাইয়া আসিয়া উত্তর করিল, আগে হ্যাঁ, যেন ঠান্ডা হয়েছে না? হতেই হবে হুজুর, কার পাল্লায়? ফটোগ্রাফার চলে গেছে। দূরে বারান্দার এক কোণ হইতে উত্তর আসিল, না, এই তো রয়েছি। অনন্ত বলিল, যান না মশাই, টুপ করে এই বেলা ফটোটা তুলে নিন না মশাই,
হুজুর তো বেটিকে শায়েস্তা করেই এনেছে। ফটোগ্রাফার আস্তে আস্তে নামিয়া প্রায় 20 হাত দূরে স্ট্যান্ডটা দাঁড় করাইয়া ক্যামেরাটা বসাইল। নিজে কালো পর্দার ভিতর 6-7 বার মাথা গলাইয়া বাহির করিয়া প্রায় মিনিট 5-6 পরে ফোকাস ঠিক করিল। কুইন অ্যান স্থির, ল্যাজটি পর্যন্ত নড়ে না। ফটোগ্রাফার চারিদিক একবার দেখিয়া লইয়া ক্যামেরার সামনে দাঁড়াইয়া বলিল, ঠিক হয়েছে, আর সেকেন্ড কয়েক দেখবেন যেন। লেন্সের মুখ হইতে ক্যাপটা খুলিয়া লইয়া কায়দা করিয়া হাত ঘুরাইয়া বলিতে লাগিল, 1 2। কুইন অ্যান এতক্ষণ পরে একবার ঘাড় বাঁকাইয়া একটু আর চোখে দেখিয়া লইল এবং 3 বলার সঙ্গে সঙ্গে চিহি করিয়া শব্দ করিয়া উঠিল এবং চক্ষের পলকে ঘুরিয়া গিয়া ক্যামেরার একেবারে সামনাসামনি হইয়া দাঁড়াইল। ফটোগ্রাফার ও ক্যামেরা ছাড়িয়া বাপরে বাপ বলিয়া 3 লাফে গিয়া বারান্দায় উঠিয়া পড়িল। যাহারা বারান্দায় ছিল তাহারা ঘরে ঢুকিয়া পড়িল। রায় সাহেব লাগাম ছাড়িয়া গলা আঁকড়াইয়া শুইয়া একটা বিকট চিৎকার করিলেন। আমির হোসেন তাড়াতাড়ি আসিয়া লাগামটা ধরিয়া ফেলিল। একটু রুক্ষভাবেই বলিল, 1 2 এসব বলার কি দরকার ছিল? এই বলে সাহেব এদানি ওকে হাডুল ডেঙাতে শেখাচ্ছিল। ওনার ওই 3 ঠ্যাঙে জিনিসটা দেখে ভাবলে বুঝি। রায় সাহেব শুইয়া শুইয়াই তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, সরিয়ে নাও ফটোগ্রাফার, ওটা সরিয়ে নাও। হাডল রেস, সেই 7 বেড়া ডিঙিয়েছোটা তো। ও, সরিয়ে নিয়েছ? কুইন অ্যানের হাডল ডিঙাইবার ইচ্ছা ছিল কিনা বলা যায় না, কিন্তু সম্ভাবনার পূর্বেই 3-4 জন আসিয়া ঢাকনা সমেত ক্যামেরাটাকে বারান্দায় তুলিয়া ফেলিল। কুইন অ্যান সামনের ডান খুঁটটা দিয়া কাঁকড়ের রাস্তাটা 4-5 বার জোরে জোরে আঁচড়াইল। তারপর খুব আস্তে আস্তে শরীর আন্দোলিত করিয়া সামনের দিকে চলিতে আরম্ভ করিল। রায় সাহেব ঘাড়ের রোমরাশির ভিতর হইতে রুদ্ধ গলায় প্রশ্ন করিলেন, বলো তো আমির হোসেন, ক্যামেরাটা বারান্দায় না ঘরে? মন মরা হয়ে যেন আস্তা বলে চলল বলে বোধ হচ্ছে। ওর ইচ্ছেটা ছিল একটু ঘুরে ফিরে আসা হুজুর। শেষ নাগাদ একটু ডিঙুবে বলে আশা করেছিল, তাও হলো না। ওর দিল ভেঙে গেছে, দেখছেন না? রায় সাহেব মুখ না তুলিয়াই বলিলেন, যেন 5টা ভেদ করিয়া তিনি ঘুড়ির ভাঙা দিল প্রত্যক্ষ করিতেছেন। একটু পরে প্রশ্ন করিলেন, যাচ্ছে তো ঠিক আস্তাবালির দিকে আমির হোসেন? কোনখানটা এলো? কতক্ষণ থাকে বলো তো মন মরা ভাবটা? আর মিনিট 5-6 থাকবে না? পরদিন সকালে রায় সাহেব একটু খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ি হইতে বাহির হইলেন। বারিশাদেরা উপস্থিতি ছিল। অনন্তকে বলিলেন, তুমি ঠিকই বলেছ অনন্ত, বাতটা একেবারে সেরে না গেলে ঘোড়ায় চড়াটা কাজের কথা নয়। দিব্যি পছন্দ হয়েছিল ঘুড়িটা হে, যেমন দেখতে তেমনই তেজি। কাল দেখলাম কি না একটু নেড়ে চেড়ে, ভেবেছিলাম মনের মতোটি করে গড়ে নেব, কিন্তু না, তুমি দিয়ে দাও কাগজে একটা বিজ্ঞাপন, সামনের শীতটা যাক, তখন আবার একটা কিনে নিতেই বা কতক্ষণ। পারিষদদের মধ্যে একটা নিশ্চিন্ততার দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকে আমাদের গল্প কুইন অ্যান। যদি এরকম আরও গল্প শুনতে চান, তার উপায় হলো নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সুবচনের সাহিত্য সভা, সেখানে টাচ করলেই খুলে যাবে আমার চ্যানেলের হোম পেজ। সেখানে টাচ করলে প্লেলিস্ট পেয়ে যাবেন। প্লেলিস্টে গেলেই আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প উপন্যাস আপনার হাতের মুঠোয়। তাহলে আর দেরি কিসের? উপভোগ করুন নানা স্বাদের গল্প উপন্যাস। আর ততক্ষণের জন্য বিদায় নিয়ে আমি নমস্কার।